অনেক কষ্ট করে বলবো যে এই গরমের মধ্যে স্যার আপনি এসেছেন এবং আমাদের সাথে আইন শৃঙ্খলা সংক্রান্ত সবাই স্যার আপনি উপস্থিত হয়েছেন। আমরা সত্যি স্যার আপনার প্রতি কৃতজ্ঞ। আপনার পরিস্থিতি যদি স্যার আপনার সামনে একটু ছোট্ট করে উপস্থাপন করি, আমি বলবো স্যার আলহামদুলিল্লাহ আমরা এখানে ভালো আছি। ভালো থাকার যে মূল মন্ত্র যদি বলি স্যার, আমাদের মধ্যে সবার মধ্যে স্যার আমাদের কোঅর্ডিনেশনটা স্যার খুবই ভালো। আমাদের যারাই স্যার এখানে আপনাদের যারা এখানে এসেছেন, আমাদের র্যাবের যারা প্রতিনিধি ছিলেন স্যার, আমাদের যারা আনসার বাহিনী ছিলেন এবং অন্যান্য সকল বাহিনী, সবার সাথে স্যার আমাদের যে একে অপরের মধ্যে যে সম্পর্ক স্যার খুবই ভালো। আমরা যে কোনো বিষয় যে কোনো সময় আমরা স্যার একে অপরের সাথে শেয়ার করতে পারি। এবং সংখ্যালঘুরা পৃথিবীর অন্য কোনো দেশের মানকে আমার সন্দেহ আছে, যেখানে মন্দিরগুলোকে মাদ্রাসার ছাত্ররা প্রোটেকশন দেয়। এটি একটা উদাহরণ। আপনি যদি আমাকে দেখাতে পারেন পৃথিবীর কোথাও আছে, আমি আপনাদের সাথে আমি জানতে পেরে খুশি হব যে দুটো ধর্মাবলম্বী দু ধরনের যারা স্টুডেন্টস মাদ্রাসার, তারা হচ্ছে ইসলাম ধর্মের ধারক বাহক প্রচারক, আর যারা মন্দিরে যাচ্ছেন তারা হচ্ছে হিন্দু ধর্মের ধারক বাহক প্রচারক। আমাদের মাদ্রাসার ছাত্ররাও এই মন্দিরগুলোকে প্রোটেকশন দিচ্ছে। যে মুসলিমরা তাদের সহযোগিতা করছে না, অথবা তারা নিপীড়িত, অথবা তারা ভীত, অথবা তারা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে তাদের জন্য একটা বাসযোগ্য পরিবেশ নেই। আমি মনে করি না যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি জানি যে আপনাদের এখানে আল্লাহ মেয়ের বাড়িতে যারা সংখ্যালঘু আছেন তারা ভালোই আছেন নাকি। গত কয়েকদিন ধরে আপনারা জানেন যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে আনরেস্ট চলছে। এই আনরেস্টগুলো আগে হতো, আমরা জেনেছি আগে হতো, কিন্তু এখন এটা বেড়ে গেছে। বেতনের ডিমান্ড, তারপরে তাদের শিফটের ডিমান্ড, অন্যান্য অনেক কিছু ডিমান্ড নিয়ে তারা রাস্তায় নামছে। সেনাবাহিনী চেষ্টা করছে এগুলোকে আপনার মিডিয়েট করার জন্য, মালিক পক্ষ এবং যারা শ্রমিক তাদের মধ্যে একটা সমঝোতা করার জন্য। কিন্তু সবকিছুই এখন নামতে হবে কেন, মানে এখনই সবকিছু নামতে হবে কেন? এই যে একটা অবস্থা যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন, উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন, আপনারা যদি খেয়াল করে থাকেন তারা দিন রাত পরিশ্রম করছেন দেশটাকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসার জন্য। এই মুহূর্তে যদি আমরা সবাই একেবারে ঝাঁপিয়ে পড়ি সব ডিমান্ড নিয়ে, ওনারা কোথায় যাবেন? মন্ত্রী পরিষদে অনেক মন্ত্রীরা ছিলেন, তাদের দপ্তর ভাগ করা ছিল। এখন একজন উপদেষ্টা বেশ কতগুলো দপ্তর দেখছেন এবং তাদের জন্য এই চাপটাও অত্যন্ত বেশি। এর মতো অনেকে আছেন যারা এগুলোর সাথে আগে সম্পৃক্ত ছিলেন না, তাদের অভিজ্ঞতা দিয়ে, তাদের মেধা দিয়ে, তাদের উইজডম দিয়ে তারা চেষ্টা করছেন। আমাদের উচিত হবে তাদেরকে সহায়তা করার জন্য। বরিশালে আমি দেখেছি অবসারন কোম্পানি রাস্তায় নেমে যাচ্ছে, ওই কোম্পানি রাস্তায় নেমে যাচ্ছে। আমি অনুরোধ করেছি যে আপনারা যত চাহিদা আছে সেগুলো আমাদেরকে বলেন, আমরা মালিক পক্ষকে ডাকবো, আপনাদের সাথে আমরা বসিয়ে দেব, তখন আপনাদের দাবিদাগুলো উপস্থাপন করেন। যৌক্তিক দাবিদা হলে আমরাই তাদেরকে চাপ দিয়ে এটা সমাধানের চেষ্টা করব। কিন্তু আপনারা দয়া করে রাস্তাঘাট বন্ধ করবেন না। আজকে যদি এই রাস্তাটা বন্ধ হয়ে যায়, এখান থেকে চিংড়ি মাছ ঢাকা যাবে না, এখান থেকে সবজি ঢাকা যাবে না। এই আলটিমেটলি চাপটা আমাদের জনগণের উপরেই যাবে, জনগণই ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং দাবি দাওয়াগুলো আপনারা আপনাদের এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এখানে আছেন, যারা এই কোম্পানিগুলোর মালিক আছেন বা ওইরকম যদি কোনো কোম্পানি থেকে থাকে, তাদেরকে এই জিনিসটা বলবেন দয়া করে। কয়েকদিন আগে একটু আনরেস্ট হয়ে গেল। আমরা এখন আল্লাহর রহমতে এটা অনেকটা সেটেল করে নিয়েছি। আমরা আনসারের দায়িত্বগুলো মনিটর করছি এবং তাদেরকে আমরা বলেছি আমাদের দায়িত্ববান এলাকার মধ্যে যদি সেনাবাহিনীর কোনো সাপোর্ট প্রয়োজন হয় আমরা তাদের পাশে দাঁড়াবো। আনসার যদি এখানে আপনি আছেন, যদি কখনো মনে করেন যে না আপনাদের কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সাপোর্ট দরকার, আপনারা জানাবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে সহায়তা করব। ঠিক আছে না? যদি এমন কোনো জায়গা থেকে থাকে যেখানে আনসার ডিউটি করছে, আপনারা কনফিডেন্স ফিল করছেন না, সেখানে প্রয়োজন আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করবো, আমরা সেখানে দায়িত্ব গ্রহণ করবো।
বাট কোনোভাবে যেন আপনাদের মনোবল নষ্ট না হয়। মনে রাখবেন, আপনারা যারা ব্যাটালিয়ন আনসার ডিসিপ্লিন A1, অঙ্গীভূত আনসার ডিসিপ্লিন ব্যান্ড, হোয়াই, কেন? এর পিছনে কারণ আছে। এরা তো এতদিন রাস্তায় নেমে আসেনি, সুতরাং এটা আমাদের বুঝতে হবে। ছাত্ররা অনেক ভালো কাজ করেছে। তারা রাস্তায় নেমেছিল, ট্রাফিক কন্ট্রোল করেছিল, তারা বাজার মনিটর করেছিল, তারা মানুষের গাড়ি পরীক্ষা করেছিল, অনেক ভালো কাজ করেছে। এখন আমি বিশ্বাস করি যে তারা একটু সরে গেছেন এই দায়িত্বগুলো থেকে, যেহেতু পুলিশ রাস্তায় নেমেছেন, তাদের দায়িত্বগুলো বুঝে দিয়েছেন। আমি অনুরোধ করব আমার ছাত্র ভাইগুলোকে, আমার ছাত্র সন্তানগুলোকে, তাদেরকে পড়াশোনায় ফেরত আসতে হবে। একটা জাতির উন্নয়নের মূল কাঠি হচ্ছে এডুকেশন। আমরা যত বেশি এডুকেশন থেকে দূরে সরে যাব, তত বেশি আমরা নিষ্পেষিত হব, তত বেশি আমরা পিছিয়ে যাব। কোনো জাতি পৃথিবীতে শিক্ষা ছাড়া উন্নতি করতে পারেনি। আজকে দেখেন লন্ডনের কোনো বড় ধরনের কিছু নেই, কিন্তু জ্ঞান বিক্রি করে খায়। 200 বছর শাসন করেছে আমাদের, তাদের ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, পৃথিবীর সমস্ত জায়গা থেকে ওখানে যে তারা পড়াশোনা করে টিউশন ফি দেয়। এখানে শুধুমাত্র আপনার কিছু আলু উৎপাদন করে, কলাটা পর্যন্ত বিদেশ থেকে আনতে হয়, কোনো কিছুই তাদের নেই। কিন্তু তারা পৃথিবীর একটা অন্যতম শক্তি। কেন? তাদের ব্রেইন আছে, তাদের স্ট্র্যাটেজি আছে, তারা দেশ চালাচ্ছে, পৃথিবী চালাচ্ছে। সুতরাং আমাদের জ্ঞানের সাথে যেন আমাদের সবসময় একটা সম্পর্ক থাকে। ছাত্র ভাই যারা এখানে আছেন, যারা প্রতিনিধি করছেন, দয়া করে বাচ্চাদেরকে বোঝাতে হবে যে ক্লাস 10-এ পড়ো তুমি, তোমার ভবিষ্যৎ অনেক, তোমাকে দূরে যেতে হবে। এখন রাস্তায় গাড়ি কন্ট্রোল করার দায়িত্ব তোমার নয়, বাজার মনিটর করার দায়িত্ব তোমার নয়, কাউকে ধরে পিটানো তোমার দায়িত্ব নয়। কাউকে যদি মনে হয় যে সে অযৌক্তিক কাজ করছে, অন্যায় কিছু করছে, পুলিশের কাছে হস্তান্তর করা, অথবা আইন শৃঙ্খলা রক্ষকের বাহিনীর কাছে হস্তান্তর করা, অথবা আমাদের কাছে হস্তান্তর করা। আমরা তার দায়িত্ব নেব। কিন্তু আমার ছাত্র যেন কাউকে রাস্তায় পিটিয়ে সমান না করে ফেলে, আমার ছাত্র যেন কারো বাড়ি ভাঙচুর না করে, তাহলে একটা রং মেসেজ যাবে। এই বাচ্চাগুলো খুবই ইয়াং, কচি মন, ওদের এখনো সে বুদ্ধি হয়নি, ভালো মন্দ জাজ করার ক্ষমতা ওদের হয়নি। ওদের যেন কেউ মিসগাইড না করে, ওদের যেন কেউ উস্কে না দেয়। এটা আপনাদের দায়িত্ব, এটা আপনারাও তাদেরকে বোঝাবেন। ইয়ে করে বেড়াচ্ছে, এর জন্য আমাদের সাংবাদিকরা আমরা এখন হচ্ছে আতঙ্কে আছি। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি খারাপ বলে আমি ভালো হব না, কিন্তু আমি ভালো, আপনি খারাপ হবেন এটা তো আশা করা যায় না। সুতরাং আমরা চাইব যারা স্কুল গোয়িং স্টুডেন্ট আছেন, আপনারা নিশ্চিত করবেন দয়া করে তারা যদি স্কুলে যায়, পড়াশোনা করে, এর জন্য যা সাপোর্ট প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন দয়া করে, আমরা আপনাদেরকে ফেসিলিটেট করব। ঠিক আছে? যারা এখানে প্রতিনিধিত্ব করছেন, আমি আসবো আপনাদের কাছে, আপনাদের নিশ্চয় পয়েন্ট আছে। আমরা যেন মনে রাখি যে আমাদের এই জেলাতে যত কিছুই হোক না কেন, আমাদের প্রতিষ্ঠানগুলো যেন সবসময় ফাংশনাল থাকে। কোনো অফিস কখনো বন্ধ হবে না, কোনো স্কুল কখনো বন্ধ হবে না, কোনো গার্মেন্টস বন্ধ হবে না, কোনো ফিশারিজ কোম্পানি যেখানে থাকে সেটা বন্ধ হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কখনো কোনো রাস্তা বন্ধ হতে দিব না। আমাদের যে লাইফ লাইন যেটা আছে সেটা যেন কখনো বন্ধ না হয়। মিছিল মিটিং হতে পারে, হবে, কিন্তু রাস্তার উপর নয়, এটা যেন আমরা নিশ্চিত করি। এটা যাদের চোখে পড়বে, আপনারা সমাজের সবাই এখানে প্রতিষ্ঠিত ব্যক্তি, সবাই সমাজের আপনাদের একটা ভূমিকা আছে, আপনাদের একটা সম্মান আছে সমাজে। আপনি একটা কথা বললে সবাই শোনে, সুতরাং তাদেরকে বোঝাতে হবে তার জন্য কখনো রাস্তাঘাট বন্ধ করে জনজীবনের জন্য দুর্ভোগ না ডেকে আনে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা দয়া করে নিশ্চিত করবে। এখানে কোনো ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, বড় কলেজ না, হবে না, পড়াশোনা হবে। এই দল সেই দল, আমরা একটু সরে আসি, এগুলো করে তো কোনো বেনিফিট নাই। যারা বেনিফিট নিয়েছেন তারা ধ্বংস হয়েছেন, নষ্ট হয়েছেন। আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি জীবনে বড় হব, কষ্ট করেছি, পড়াশোনা করেছি,
একটা লক্ষ্য ছিল যে আমি ওখানে যেতে চাই, ওটাকে আমি পার্সিউ করেছি। এখন যে ছাত্রটা বয়স ইন্টারমিডিয়েট পাশ করেছে, তার জীবনে একটা লক্ষ্য আছে যে সে একজন ডাক্তার হবে, সে একটা ইঞ্জিনিয়ার হবে, সে একজন ডিসি হবেন, একজন এসপি হবেন, সে পুলিশে জয়েন করবে, সে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে জয়েন করবে। এখন তাকে যদি আপনি এমন কিছু একটা দিয়ে দেন যে তার স্বপ্নটাকে আপনি এখনই পূরণ করে দেন, তাহলে তার স্বপ্নটা সে বাস্তবায়নের জন্য কখনো চেষ্টা করবে না, সে অঙ্কুরে নষ্ট হয়ে যাবে। তার হাতে একটা মোবাইল দিয়ে দেন আপনি, অ্যান্ড্রয়েড মোবাইল, 1 লক্ষ টাকা দামের, তার একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন আপনি, একটা দামি গাড়ি, সেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে মোবাইল দিয়ে কথা বলছে, তার অঙ্গুলে ধরুন অনেক কিছু হচ্ছে, তার জীবনটা আপনি এখানে ডুব করে দিলেন। আমরা এগুলো দেখতে চাই না, এগুলো হওয়া কোনোভাবে উচিত নয়। এগুলো দিকে খেয়াল রাখবেন। ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে যেন একটা সুন্দর পরিবেশ থাকে, পড়াশোনার জন্য একটা সুন্দর পরিবেশ থাকে, এটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবাই। এই সেনাবাহিনী নিয়োগ করেছি। সমস্যা হচ্ছে যেখানে গন্ডগোল হয় সেখানে সেনাবাহিনী যায়, আর আপনারা আমাদেরকে ছাড়েন না, আপনারা থাকেন। তো আমাদের সেনাবাহিনী তো লিমিটেড, তাই না? আমরা তো আর প্রত্যেকদিন তৈরি করতে পারেন সেনাবাহিনী। আমাদেরকে যদি আপনারা এনগেজ করে রাখেন, আমাদের ক্যাপাবিলিটিটা কমে যায়। আজকে ধরুন ক্যাম্পে আমার 150 জন সৈনিক আছে। আপনি যদি বলেন যে এই জেলা প্রশাসকের অফিসে 30টা সৈনিক লাগবে, 30টা সৈনিক আমার কমে গেল। তো যেহেতু জনবল সীমিত, আমাদেরকে এটা প্রপার ইউটিলাইজেশন করতে হবে। ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই আমি। আপনাদের এখানে নিশ্চয়ই সিভিল সার্জন আছেন, আমি বিশ্বাস করি যে উনি ডেফিনেটলি অন্যান্য ডাক্তারদেরকে বলবেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করার জন্য। আমরা সর্বাত্মকভাবে যে কোনো উপায় হোক না কেন, আমাদের এলাকাতে যতগুলো ধর্মীয় উপাসনালয় আছে সেই উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করব যেন তোরা প্রকারে। তাতে যদি আমাদের রাত জাগতে হয়, আমরা রাত জাগবো। আপনারা শুধু আমাদেরকে জানাবেন যে কোন ধর্মীয় উপাসনালয়গুলো একটু থ্রেটেন, সেখানে প্রয়োজনে যারা ওখানে নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, ধর্মীয় উপাসনাতে যারা দায়িত্বে আছেন, তাদেরকে দায়িত্ব দিব যে আপনি এখানে দায়িত্ব পালন করবেন। আপনার সাথে আমি 10টা স্টুডেন্ট দিয়ে দিলাম, আপনার সাথে আমি 10টা আনসার দিয়ে দিলাম, আপনার সাথে আমি রুটিন অনুযায়ী পেট্রোল ওখানে যাবে, কিন্তু আপনি আপনার মন্দির পাহারা দেবেন, যাতে উনি বলতে না পারেন যে বিএনপি লোক এসে তার মন্দির ভেঙে গেছে বা আওয়ামী লীগের লোক এসে মন্দির ভেঙে গেছে। এটা আমরা করতে পারবো আশা করি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি পরে নেব। আনসার বিডিপির ব্যাপারে আমি বলেছি, আনসার বিডিপিরা সুন্দর দায়িত্ব পালন করছেন এবং কোনো ধরনের সহায়তা রাখলে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। শুধু খেয়াল রাখবেন, সোশ্যাল মিডিয়াগুলোতে যে তথ্যগুলো আসে সেগুলো সত্যতা নিয়ে। আপনারা দেখেছেন এই সংখ্যালঘু নিয়ে অনেক ভিডিও আপলোড করা হয়েছে, অনেক পুরনো। সংখ্যালঘু নিয়ে বলেছেন এগুলো সব মিথ্যা, মুসলমানদের সঙ্গে বাড়ি পাহারা দিয়েছে। আপনারা দেখেছেন এগুলো দেখেছেন আপনার ভিডিওতে। সবকিছু সত্য নয়, যেটা দেখছেন আপনি ভিডিওতে সেগুলো সত্য নয়। এগুলো বিচার করে, এগুলো সত্যতা যাচাই করে জন্য আমরা কর্মপদ্ধতি নির্ধারণ করি। যারা জেলা প্রশাসনে আছেন, উপজেলা প্রশাসনে আছেন, আপনারা দয়া করে রাজনৈতিক যে কর্মকাণ্ড চলছে আমাদের এলাকাতে এগুলো মনিটর করবেন। কোনো দলকেই এমন কোনো কাজ করতে দেবেন না যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। আমি বলে দিচ্ছি এখানে ক্লিয়ার টার্মসে, এখানে কোনো দলের সে এখতিয়ার নেই সরকারি সম্পদ নষ্ট করার, কোনো দলের এখতিয়ার নেই কারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার, কোনো দলের কোনো এখতিয়ার নেই কোনো প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি করার। কোনো কাজ করছে যেগুলো আইনসঙ্গত নয়, দয়া করে আপনারা নিয়ন্ত্রণ করবেন। না পারলে সেনা সদস্যের সহায়তা নেবেন। আমরা তাদেরকে ডেকে মিটিং করবো, মিছিল করবো। আমরা জানতে চাইব যে এই ধ্বংসাত্মক কাজের যেগুলো ওনারা করছেন এগুলো রাষ্ট্রের জন্য কতটুকু লাভজনক, কতটুকু ক্ষতিকর। আমরা কারাগারের নিরাপত্তা নিশ্চিত করব। এখানে জেলার মহোদয় আছেন,
যে কোনো প্রয়োজনে আপনি আমাদেরকে জানাবেন। যদি কখনো আপনার কাছে মনে হয় যে আপনার কারাগারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আরও প্রস্তুতি দরকার বা সেনা সদস্য দরকার, আপনি জানাবেন দয়া করে। আমার আর্মি আছেন আপনার কারাগারে? তারা কি ভালো কাজ করছে তো? না কোনো সমস্যা আছে কি? আপনি জানাবেন। বাট আপনার কাছে আমার অনুরোধ, আপনি রুটিন প্রত্যেক সপ্তাহে একবার প্রত্যেকটা রুম যে ভিজিট করবেন, আপনি প্রত্যেকটা রুম দেখবেন, ফিজিক্যালি দেখবেন, যাতে করে কোনোভাবেই ওই আপনার বগুড়ার মতো কার মোবাইল বাজছে, একটু মোবাইলগুলো দয়া করে অফ করে রাখেন দয়া করে। এমন যেন না হয় যে আপনার বালতির রড দিয়ে দেয়াল খুঁচিয়ে 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 1.5 মাসে পরে দেয়াল ফুটা হয়ে গেছে, অতীতে পালিয়ে গেছে, এরকম যেন হয়। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে আপনি প্রত্যেক সপ্তাহে দয়া করে প্রত্যেকটা রুম যাবেন, ভিজিট করবেন, যাতে এমন কোনো ধরনের কাজ না হয়। আপনি জানেন এগুলো হয়েছে, রেলিং এর সিঁড়ির রেলিং এর রড খুলে আলগা করে রাখা হয়েছে এবং একটা পর্যায়ে সেই রডগুলো দিয়ে আপনার কারাগারে যারা প্রহরী আছে তাদের পিটিয়ে মেরে কারাগার থেকে বেরিয়ে চলে গেছে। এগুলো তো একদিনও হয়নি। সুতরাং আমাদের সবসময় মনিটর করতে হবে, এমন কোনো পরিবেশ সৃষ্টি করা যাবে না। দীর্ঘদিন আপনি যদি মনিটর না করেন তাহলে এমন কোনো কাজ করার পরিবেশ পাবে। বা ডোমিনেশনের মাধ্যমে হয়ে হোক না কেন, সেগুলো আমরা আপনাদের এই যে কাজে আরো জোরদার করা দরকার আমরা করব। মোটা দাগে এই বিষয়গুলো আমার ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন মঞ্চ ওপেন করে দিচ্ছি। আপনাদের যদি কোনো কিছু বলার থেকে দয়া করে আপনি আপনারা শেয়ার করতে পারেন। তবে আমি অনুরোধ করছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যদি একজন বা ম্যাক্সিমাম 2 জন বলেন তাহলে সুবিধা হবে আমাদের জন্য। জেলা প্রশাসকের অধীনে আমরা জানি এক্স্যাক্টলি যে আমরা কতগুলো অস্ত্র ইস্যু করেছি, কতগুলো লাইসেন্স দেওয়া আছে, কতগুলো অস্ত্র জমা হয়েছে, কতগুলো জমা হয়নি। যেগুলো জমা হয়নি সেগুলো জমা দেওয়ার জন্য আমরা বলেছি। যদি তারা জমা না করে থাকেন তাহলে আমরা অপারেশন করব সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারীর সহায়তা নিয়ে এবং অস্ত্রগুলো আমরা উদ্ধার করব। এটা ছাড়াও আপনারা এই এলাকায় আছেন, আপনারা খুব ভালো করে অবগত আছেন যে এলাকায় কারা সন্ত্রাসী আছে, কারা কি করছেন, কার কাছে একটা অবৈধ অস্ত্র আছে, কে মাদকের ব্যবসা করছেন, কে ভালো কে মন্দ। আমাদেরকে সহায়তা করবেন দয়া করে, আমাদেরকে সহায়তা করবেন। আমরা এটাকে ক্লিন করতে চাই, পরিচ্ছন্ন করতে চাই, যাতে সে অস্ত্রটা নিয়ে অন্য কোনো জায়গায় কোনো বাজে কাজ না করতে পারে। এটা আপনাদের ইমানই দায়িত্ব। যদি আপনি আজকে আমাদেরকে সহায়তা না করেন, 2 দিন পর আমরা চলে যাব, এই অস্ত্রটা এখানে ঠেকবে, আপনি সাফার করবেন। সুতরাং আমরা যতদিন আছি আমাদেরকে সহায়তা করবেন, দয়া করে সহায়তা করবেন, দয়া করে নিউট্রালি, নিরপেক্ষভাবে দয়া করে প্লিজ। এটা আমি যা বলতে চাই আপনি খুব ভালো করে বুঝেছেন। আপনারা দয়া করে আমাদেরকে সহায়তা করবেন। আমরা এখানে এসেছি নতুন, আমরা এখানে জিনিসপত্র কম জানি, আপনি জানেন, আপনি এখানে জন্মগ্রহণ করেছেন, আপনি প্রত্যেকটা চরিত্র জানেন, কার চরিত্র কেমন, কে আসলে ফুলের মতো পবিত্র, কে অবশ্য ধূত্রা বিষের মতো অপবিত্র, আপনি জানেন। আপনি আমাদের সহযোগিতা করবেন, ভুল তথ্য দেবেন না, তাতে আপনার প্রতি আমার আস্থাটা হারিয়ে যাবে। সঠিক তথ্য দেন, আমরা এইগুলোকে উদ্ধার করি, এলাকাগুলোকে অস্ত্রমুক্ত করি, একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করি যেখানে মানুষ সুন্দরভাবে জীবনযাপন করবে, নিশ্চিত কমাবে। সড়ক মহাসড়কে যান চলাচলে যদি কখনো মনে হয় যে আমাদের পুলিশের সহায়তা দরকার, সেনাবাহিনীর সহায়তা দরকার, যদি কখনো মনে হয় যে রাত্র 12টা থেকে 1টা পর্যন্ত এই রাস্তাটা একটু বেশি মানে একটু ভীতিকর অথবা নিরাপত্তা বিবেচনায় একটু রিস্কি, আমাদের সাথে শেয়ার করেন। আমরা পেট্রোল জারি রাখবো, ওই রাস্তাতে আমরা পুলিশের পেট্রোল রাখবো, আমাদের সেনাবাহিনীর পেট্রোল রাখবো, যাতে করে নাকি কারো নিরাপত্তাহীনতায় কাউকে ভুগতে না হয়। আমি এখানে এসপি মহোদয় আছেন, উনিকে ওয়েলকাম জানাচ্ছি। যেহেতু আমি এখানে পুরনো, আপনার চাইতে আপনি 1 মাস ধরে এসেছেন, দয়া করে পুলিশ ভাইদেরকে বলেন মাঠে নেমে যেতে, কাঁধে কাঁধ মিলে কাজ করতে, যেটা হবার হয়ে গেছে, নতুন করে জীবন শুরু করি, দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত করি।
আপনাদের যে কোনো ধরনের সহায়তার জন্য সেনাবাহিনী আছে। আমরা চাই আপনারা আর খোলসের মধ্যে না থাকেন। অনেকদিন হয়ে গেছে, ইট ইজ অলমোস্ট 1.5 months, 1.5 মাসের মতো হয়ে গেছে। আপনারা খোলস থেকে বেরিয়ে আসেন, আপনাদের দায়িত্ব কর্তব্যগুলো দয়া করে আপনারা ভালো করে বোঝেন। আমরা খেয়াল করেছি অনেক সমন্বয়কের জন্ম হয়েছে। অনেকে নিজেদেরকে সমন্বয়ক হিসেবে দাবি করছেন, যেখানে সেখানে আপনি কে আমি সমন্বয়ক, আপনি কে আমি সমন্বয়ক। আমি বিশ্বাস করি যারা আসল সমন্বয়ক ওনারা একটু কনফিউজড যে আমি কি সমন্বয়ক নাকি উনি সমন্বয়ক। এটা আমাদের জন্য একটু জটিল হয়ে যাচ্ছে। এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা দরকার। আপনারা যারা লিডিং সমন্বয়ক আছেন, দয়া করে উপজেলা পর্যায়ে নির্ধারণ করে দেন কে সমন্বয়ক কে সমন্বয়ক নন, তাতে আমাদের কাছে একটা নিয়ন্ত্রণ থাকবে। প্রয়োজনে আপনি আমাদেরকে ছবি দেন যে এই জেলাতে এই উপজেলাতে এই 5 জন সমন্বয়ক, এই ছবি দিলাম। আমরা ছবি দিয়ে তাদেরকে একটা কার্ড করে দেবো, কার্ডগুলো তারা গলায় ঝুলিয়ে রাখবেন। আমরা বুঝতে পারবো যে উনি হচ্ছেন আসল সমন্বয়ক। নকল সমন্বয়ের জন্য তাদেরকে আবার টেক্কানো দিয়ে ভূমিকা পালন শুরু করে দেয়, কারণ এটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত। এতে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি কম হবে, কাজ করতে সুবিধা হবে।